ভাই এরা সব চোর, সহজ সরল বাংলায় সব চোর। এই চোরগুলি গেছে এখন মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য। ভাই আমাদের দুর্ভাগ্য হলো এটাই, আমরা ভোট দিয়ে বড় চোর ছোট চোরের মধ্যখান দিয়ে একটা নির্বাচিত করি। আমি অদূর যাব না, আপনি আমাকে বলেন যে কি বলে জামাতের আমিরের ইনকাম কত? জামাতের আমির হলো গিয়ে তার পেশা চিকিৎসক, পেশা চিকিৎসক, উনিও চিকিৎসক, ওনার নামেও ডাক্তার আছে, উনিও ডাক্তারি পাস করছে ঢাকা মেডিকেল কলেজ থেকে। ওনার পেশা কি? উনি তো ডাক্তারি পাস করলে পেশা চিকিৎসক হয়ে গেল। ওনার চেম্বার কোথায়? উনি কোথায় প্র্যাকটিস করেন? উনি তো যদি নন প্র্যাকটিসিং হন, ডক্টর হন, তাহলে তার পেশা চিকিৎসক হয় কেমন করে? তার পেশা অন্য কিছু। পেশা, তার ইনকাম কত দেখাচ্ছে দেখেন তো, তার ইনকাম কত? তার ইনকাম তো 3 লাখ টাকা, কত টাকা দেখলাম? হ্যাঁ, এরকমই দেখি 3,60,000 টাকা তার বাৎসরিক ইনকাম। তার মানে প্রতি মাসে 25,000 টাকা। এবং কিছু দান থেকেও আসে, কিছু মানে ব্যক্তিগত। ভাই এটা তো মান্থলি ইনকাম। ভাই আমি একটা বেকার লোক, আমি গত 4 বছর ধরে চাকরি করি না, 3 বছর ধরে চাকরি করি না, আমি ইউটিউবে ই করি। আমার তো প্রদর্শিত, আমি তো ইনকাম ট্যাক্স দেই। ইউটিউবে যে ইনকাম করি সেই টাকার অঙ্ক তো ওনার কয়েকশো, মানে ওনার প্রায় 10 গুণ। এটা কেমনে হলো ভাই, বুঝান তো আপনি আমারে। উনি যে গাড়িতে ওঠেন, ওই গাড়িতে আমি একটা গাড়ি নেই আমার, আমি গাড়িতে উঠতে পারি না। সেটাই বলা হচ্ছে যে যেমনটা আমরা বলছিলাম যে সার্জিস আলমের আসলে কোনো গাড়ি নেই, নিজস্ব কোনো গাড়ি নেই, নিজস্ব কোনো বাহন নেই, এরকমটা বলা হচ্ছে। কিন্তু আমরা কিন্তু তাদেরকে গাড়িতে, দামি গাড়িতে চড়তে দেখি। শুরুর দিকে তারা বলতেন যে তারা বন্ধুদের গাড়িতে করে আসেন, কিংবা কেউ তাদেরকে কেউ সাহায্য করতেও চান, সহযোগিতা করতে চান। এখন আসলে বাস্তবতাটা কি ডাক্তার জাহিদ, আপনার কি মনে হয় আসলে এই হলফনামা যে দেয়া হয় এগুলোর পেছনের গল্পগুলো তো খুব আসলে কঠিন, এবং মানে কঠিন হলেও সত্য, এমনটাই তো? আচ্ছা, একটা জিনিস একটু বলা ভালো, মানে আমরা এখন ওনাদের প্রতি অনেক বেশি সার্ভেইলেন্স করছি, কারণ ওনারা জনপ্রতিনিধি হতে চাচ্ছেন। কিন্তু বাংলাদেশে ইনকাম ট্যাক্সের স্টোরিটা কি আসলে? জেনারেলি আপনি আপনার আশপাশে খুব বেশি মানুষ খুঁজে পাবেন যিনি তার আসলে আয় পুরোটা প্রদর্শন করেন, ভালো মানুষ, বৈধ উপার্জন করেন। ধরুন আমি খুব প্রচুর উপার্জন করেন, এরকম আমি যেহেতু নন প্র্যাকটিসিং ডাক্তাররা প্রচুর টাকা উপার্জন করেন বৈধভাবে, লয়াররা করেন। কজন তার ইনকাম ট্যাক্সের এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি প্রদর্শন করেন? সমস্যাটা কিন্তু অনেক গভীরে, সমস্যাটা অনেক গভীরে। হ্যাঁ, এনাদের সমালোচনা আমরা করছি এবং বেশি করছি, এটাও যৌক্তিক, কারণ উনি জনপ্রতিনিধি হতে যাচ্ছেন। সেই জন্য একজন সাধারণ প্রাইভেট সিটিজেন, ওনারটা তো প্রদর্শন করার জন্য, পাবলিক করার জন্য শর্ত নাই। এখানে শর্ত আছে, কারণ আপনি একটা জনপ্রতিনিধি হতে যাচ্ছেন, আপনি আমাদের দেশের একজন আইন প্রণেতা হতে যাচ্ছেন, সুতরাং আপনার এটা লাগবে। তো আমরা সমালোচনা করছি, প্রবলেমটা কিন্তু ওই জায়গায়। দ্বিতীয় যে কথাটা একটু বলি, আমি এবার একটু মাসুদ ভাইয়ের সাথে আমি একমত। এই জিনিসগুলো আসলেই ফেসবুকে ফান দেখছি এরকম। আগে স্ট্যাটিস্টিক্স নিয়ে বলতো না যে মিথ্যা 3 রকম, লাই, ব্লেটেন্ট লাই অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এখন লোকজন বলছে লাই, ব্লেটেন্ট লাই, আর হচ্ছে নির্বাচনী যে হলফনামা। এটা এইরকম ব্যাপার হয়ে গেছে, এটা মানুষ বিশ্বাস করছে না, রিলাই করছে না। আর একটা অদ্ভুত নিয়ম আছে, আপনি আদিতে যত টাকায় কিনেছিলেন মূল্য সেটা অনুযায়ী দেখাতে হয়। আপনি অনেক আগে একটা বাড়ি কিনেছেন কয়েক লাখ টাকা, সেটা দেখুন কয়েক কোটি টাকা হলো না, কয়েক লাখ টাকা হিসাবে দেখানো হয়। এসব নানান জটিলতা আছে। তবে একটা আশার দিক বলি আমি, এভাবেই আসলে গণতন্ত্র এগিয়ে যায়। একসময় তো এই জিনিসটা ছিল না, যে আমরা আজকে হাসাহাসি করতে পারছি। কেন পারছি? কারণ এটা নিয়ম হয়েছে। এটা 11 সরকারের সময় এই নিয়মটা হয়েছে। ফ্লস ছিল। আমি নির্বাচন ব্যবস্থা সংসদ কমিশনের সদস্য ছিলাম, সেখানে আমরা এই ফর্মটাকেও পাল্টে দিতে বলেছি। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে, গত আমি নির্বাচনের আগে ভূমি প্রতিমন্ত্রীর যে অসংখ্য ফ্ল্যাট আছে এটা ছিল না, উনি ওখানে বিদেশে সম্পত্তি বলে আলাদা কোনো কিছু ছিল না। এবার কিন্তু এগুলো আলাদা করে আপনাকে দেখাতে হবে। এখন এটা হলো আমরা হাসাহাসি করছি, কিন্তু যেটা জরুরি, সামনে আমরা এই চাপটা এবারও রাখবো, ভবিষ্যতেও রাখবো। নির্বাচনের আগে সব যাচাই বাছাই সম্ভব হয় না, নির্বাচনের পরে র্যান্ডমলি, সবগুলো তো বটেই, কিন্তু আগেই র্যান্ডমলি কিছু যাচাই বাছাই করা, এবং কয়েকটা যদি আপনি ধরতে পারেন যে এখানে অপ্রদর্শিত কিছু আছে, তাহলে এই জিনিসগুলো নিয়ে যদি আপনি ব্যবস্থা নেন এটা কাজ করবে। সেটা কি হয় আসলে? সে নির্বাচন পরবর্তী সময়ে হয়? কোনোদিনই হয়নি, কিন্তু এই সংশোধনী এবার আনা হয়েছে। আপনার ভবিষ্যতে যে কোনো সময় যদি এটা ধরা পড়ে তাহলে আপনার সদস্যপদ বাতিল হতে পারে। সেই কারণে আমি মনে করি, ওই যে বললাম আমরা এক ধাপ করে আগাবো। আসলে এতদিন আমাদের কি সমস্যা ছিল, আমি প্রায় এই জন্য বলি, যেটা নির্বাচনই হয় না, আমরা চেয়েছি ফর গডস সেক একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হোক। এই যে আমরা এই আলোচনা কি গতবার করার এত সুযোগ ছিল?
24-এর আগে আপনি করেন নাই, শুধুমাত্র ওই যে সাইফুজ্জামান চৌধুরী ওনার এত ফ্ল্যাট ধরা পড়ার পর কথা হলো একটু, এর আগে কি আমরা হলফনামা ধরে ধরে এত কথা বলেছি? ওটা নির্বাচনই না। এখন যেহেতু নির্বাচনটা ঠিক হচ্ছে, এবার আমরা যতটুকু বলছি, নির্বাচনের পরে যদি এটা নিয়ে ধরপাকড় না হয়, শোরগোল হবে, পরের নির্বাচনে দেখবেন আমরা আরেকটু এগিয়ে যাব, সবাই আরেকটু সতর্ক হবে, এবং তারপরে নির্বাচনে হয়তো আবার যাচাই বাছাই বাড়বে, এভাবে আগাবো। সো হতাশার দিক তো আছেই, কিন্তু আমরা এই জিনিসগুলো করতে শুরু করেছি। আপনি ডাক্তার জাহিদুর রহমান, আপনি যে আশার জায়গাটা ধরে এগোতে চাচ্ছেন, বাংলাদেশের রাজনীতিতে আসলে সেই চর্চাটা হয় কিনা, মানে আমরা এই 2026-এর পরে নতুন সরকার গঠনের পরে এই যে আপনারা বলছেন যে একে একে ধাপে ধাপে এগিয়ে যাব, এটা কি হয়? বাংলাদেশের রাজনৈতিক কালচার কি তাই বলে? মাসুদ কামাল ভাইয়ের কাছ থেকে একটু জানি, আপনার কাছ থেকে হ্যাঁ প্লিজ মাসুদ কামাল ভাই বলেন, আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচার কি সেটা বলে যে এই যে ধাপে ধাপে এগোনোর বিষয়টা, কিংবা ধাপে ধাপে আমরা এটা ঠিক করে ফেলবো, ওটা ঠিক করে ফেলবো? সংস্কারের জন্য তো 1.5 বছর 2 বছর সময় আমরা দিয়েছি। আপনি সবকিছু ধাপে ধাপে করতে হবে, আপনি একবারে পারবেন না, এই কারণে ধাপে ধাপে হয় কি হবে, যেমন ওই যে কথাটা জায়েদ বললেন যে আমরা তো এখন আলোচনা করতে পারছি না, কারণ আগেইবারে আলোচনা যাতে নাকি আরো বেশি না হয়, সবাই কেয়ারফুল হবেন এবং তারা হয়তো ঠিক মতো দিবেন। এইগুলি হয় কি, যিনি ফর্মটা পূরণ করেন, মানে শফিক সাহেব নিজে ফর্মটা পূরণ করছেন, এটা আমি বিশ্বাস করি না। ওনার কিছু লোকজন থাকেন, তারা বলে এটা অনেকটা ইনকাম ট্যাক্স ফাইলের মতো। ইনকাম ট্যাক্স ফাইল নিজে করে এরকম খুব কমই আছে বাংলাদেশে। এটা করে কি ইনকাম ট্যাক্স লয়ার আছে একজন, আজব সব বিষয় বসায় দেয়, যে নাকি উনি জানেনও না, বসাই দিছে। তো এখন এটা দেখায়, ওটা দেখায়, ওটা কিনছে কিনা কেমনে করে জানে আপনাকে একটা জিরো সাইজ দেখাই দিবে। তো এখন এটা করে, এটা করে, তো এখন ওরা এটা করে, যে কারণে আপনি দেখবেন ইনকাম ট্যাক্স ফাইল নাকি আপনি জিজ্ঞাসা করেন, দেখবেন যে একজন জর্দা ব্যবসায়ী, সে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ইনকাম ট্যাক্স দেয়। আমরা এটা নিয়ে কিন্তু অনেক হাসাহাসি করি, খুশি হয়, আরে তাই নাকি, কিন্তু এটা দেখে কিন্তু ওই যে যারা বড় বড় ব্যবসায়ী, এরা কিন্তু লজ্জাও পায় না। ওদের তো লজ্জা পাওয়া উচিত ছিল যে ওই জর্দা ব্যবসায়ী কিভাবে আমার চেয়ে বেশি ইনকাম ট্যাক্স দেয়। ওরা লজ্জা পায়, ওরা খুশি হয় যে হ্যাঁ মেবি আই এম স্মার্ট। যেটা নাকি ট্রাম্প বলছিল, কিন্তু সে ট্রাম্পও কিন্তু ইনকাম ট্যাক্স দেয় না, মানে $100-200 দেয় না। তাকে জিজ্ঞাসা করছিল, ওকে আমি স্মার্ট, এই জন্য আমি দেই না, তুমি পারলে আমার ধরো, মানে স্মার্ট হলে আমি দিতে না, আমাকে তুমি পারলে ধরো, আমি চুরি করছি, পারলে তুমি আমাকে আটকাতে পারে নাই, তাকে তো আটকাতে পারে নাই। তো হিসাবটা ওইভাবে হয় আর কি। এখন আমি মাঝে মাঝে তো বলি যে দুর্নীতি ধরার সবচেয়ে সহজ উপায় হলো কে কত টাকা ইনকাম ট্যাক্স দেয়, এটা আপনারা প্রকাশ করে দেন, মানুষ জানুক। তখন আবার বলে কি না, এই ট্যাক্সের ফাইলটা নাকি মানুষের ব্যক্তিগত গোপনীয়তার ফাইল। যদি সেটাই হয় তাহলে হলফনামা আবার ট্যাক্সের ফাইল জমা দেয় কেমন করে? ওখানে গোপনীয়তা নষ্ট হচ্ছে না? ওই কারণে ওই যে ওনারা যেহেতু জনপ্রতিনিধি হবেন, কোশ্চেনটা হলো জানেন, এইগুলো এই যে ওপেন করে দেওয়া হচ্ছে, এটা ভালো মানে কি জানেন, এখন কিন্তু শফিক সাহেব বলেন, তারেক রহমান সাহেব বলেন, তারেক রহমান সাহেবের বছর ইনকাম 6 লাখ টাকা দেখেছি, ওরা বাৎসরিক ইনকাম 6 লাখ টাকা, যেটা হইল রে ভাই 25-26। তো এখন এটা যদি হয় তাহলে কি হচ্ছে, ওনারা কিন্তু লজ্জা পাবে, একটু ভাববে এই যে আমি যাচ্ছি, এর মধ্যে কেউ না কেউ তো জানে যে আমার বাৎসরিক ইনকাম দেখাইছে 3 লাখ টাকা, সে আমার সম্বন্ধে কি মনে করতেছে। এই দুজন লোক তো অন্তত আমি তো বলতেছি আজকে, দুজন লোক দেখলে আমি ভাববো কিভাবে তার 6 লাখ টাকা ইনকাম হয়, কিভাবে তার 3 লাখ টাকা ইনকাম হয়, তাহলে এটা কেমনে হলো? আমি চলে যাই, অবশ্যই এটা কেমনে হলো একটা প্রশ্ন মাসুদ কামাল ভাইয়ের, এবং আমারও সেই প্রশ্ন আসলে কেমন করে হয়, কারণ হলফনামাতে যেটা দেয়া হয় তার থেকে আমরা 10 গুণ 100 গুণ বেশি তাদের লাইফস্টাইল মেনটেন করে চলার বিষয়গুলো দেখি। ডাক্তার জাহিদুর রহমান, আপনি বলতে চাচ্ছিলেন যে আসলে অনেক সময় নিয়ে সংস্কার করেছে, কিন্তু এটা কেন হবে, ধাপে ধাপে, হ্যাঁ কিভাবে হবে, আমি সেটা বলছি। তার আগে একটা কথা একটু বলি, ইভেন আওয়ামী লীগের সময় আপনি মনে করে দেখুন, যারা পরপর নির্বাচন করেছে, যিনি 14-তে করেছেন, যিনি 18-তে করেছেন, আওয়ামী লীগেরই লোকজনের কতগুণ সম্পদ বেড়েছে, রিপোর্ট কিন্তু পত্রিকায় এসেছে। এটাও প্রশ্নের মুখে পড়েছে, এটা কিন্তু তারা প্রদর্শন করেছেন যতটুকু। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মাছ ব্যবসা সবার, মাছের খামারে কিন্তু ইনকাম ট্যাক্স ছিল না, তাই সবাই মাছের খামার দেখিয়ে টাকা সাদা করেছে। কৃষি না, মৎস্য চাষ। কিভাবে কাজ করবে বা সেটা বলছি। শর্ত হচ্ছে একটার পর একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। ওকে, এই জায়গাটাতে একটু থামাই দিতে চাই, আমি একটু এই জায়গাটায় থামাতে চাই। ডাক্তার জাহিদুর রহমান, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকের সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল, স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছে। আলোচনায় ফিরতে চাই। ডাক্তার জাহিদুর রহমান, আপনি বলছিলেন যে আসলে কিভাবে সম্ভব। আমি 1 মিনিটের মধ্যে প্রশ্নের উত্তরটা চাই। 1 মিনিটের মধ্যে হচ্ছে, ধরুন শেখ হাসিনার সময় সম্ভব হতো না, কারণ হলো এই যে আমরা শোরগোল করি, তাতে শেখ হাসিনার কি আসে যায়? নির্বাচন হয় না, আপনি আমি ভোট দেবো না, আপনি আমার ভোট উনি পেয়ে গেছেন, উনি রাতে সিল মারেন বা অন্য জায়গায় করেন, তাই তো? যদি নির্বাচনটা রেগুলারলি হয়ে থাকে, এই যে কথাগুলো বলছি, গণতান্ত্রিক সরকার কিন্তু কথা বলা বন্ধ করতে পারবে না। যদি কথা হতে থাকে, চলতে থাকে, হাসাহাসি হতে থাকে, আপনি নিশ্চিত থাকুন এগুলো পরের ধাপে, পরের বারে সব শুধরে যাবে তা বলছি না, পরের বার এটা আরো বেটার অপশন হিসেবে আসবে, বেটার অবস্থায় আসবে, তারপরের বার আরো বেটার। এবং নির্বাচন কমিশনের উপরে চাপ তৈরি হবে যে এই যে হাস্যকর হলফনামা দিচ্ছে, তুমি কি করছো? সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করবে আপনারা এটার ব্যাপারে কি করেছেন বলেন। এই করতে করতেই আসলে দেখা যাবে এগুলো ধাপে ধাপে অগ্রগতি হবে, তবে শর্ত একটার পর একটা অ্যাকসেপ্টেবল নির্বাচন হতে, মানে জবাবদিহিতার জায়গাটা তৈরি করতে হবে। আমি একটু চলে যাই মাসুদ কামাল ভাই আপনার কাছে। এই নির্বাচন আসলে পরে নির্বাচনের পরিবেশ বা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে নানা রকমের কথা শুরু হয়, এবং এর মধ্যেই আমরা দেখছি যে নির্বাচনের পরিবেশ নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করছে, এবং নির্বাচনের পক্ষপাতিত্বের এক ধরনের অভিযোগও উঠেছে বিভিন্ন দলের পক্ষ থেকে। আজকে যেমন হাসনাত আব্দুল্লাহ বলেছে যে প্রশাসন মনে হয় বিএনপির দিকে একটু ঝুঁকে আছে, বিএনপি কিছুদিন আগে বলেছিল এনসিপির দিকে প্রশাসন ঝুঁকে আছে। মানে সবকিছু মিলিয়ে আসলে নিরাপত্তা বা লেভেল প্লেইং ফিল্ড, এই বিষয়গুলো তো বেশ গুরুত্বপূর্ণ বিষয়। মাসুদ কামাল, দেখেন এই যে অভিযোগটা না, অভিযোগগুলো কিন্তু অসত্য না, এই অভিযোগগুলিকে আপনি উড়ে দিতে পারবেন না। হাসনাত আব্দুল্লাহ আজকের যে অভিযোগ, এটা ঠিক। কয়েকদিন আগে যে বিএনপির অভিযোগ ছিল, ওইটাও ঠিক। আবার অনেকে বলছে যে এই প্রশাসন তো জামাতের প্রশাসন, ওইটাও ঠিক। সবগুলি ঠিক। ঠিক এই কারণে যে এই প্রশাসন তো কনফিউজ প্রশাসন। আপনি এখন যখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ আমলে কিন্তু যখন একটা লোক যখন প্রশাসনে যে ডেপুটি সেক্রেটারি, সে তার চাকরি চুকবে। আজকে যে ডেপুটি সেক্রেটারি, আজকে যে ডিসি বিভিন্ন এলাকার যে 64 জেলার যে 64 জন ডিসি, এদের চাকরি চুকবে আওয়ামী লীগ আমলে। সবার চাকরি হয়েছে আওয়ামী লীগ আমলে, হয়েছে না? তাহলে আওয়ামী লীগ আমলে কি মনে করেন আপনার জামাতের ডিসিকে তারা নিবে? নাই। বিএনপি ডিসিকে নিবে না। তাহলে বলবেন আপনি যে না ভাই, আমি আসলে আওয়ামী লীগের কথা বলছিলাম, কিন্তু আসলে আমি গুপ্ত জামাত ছিলাম, আসলে আমি গুপ্ত বিএনপি। তাহলে ওনারা সবাই গুপ্ত, ওকে ফাইন। এই গুপ্ত লোকগুলি এসে নিয়ে চাকরি করছে। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি, যে লোক ওই সময় গুপ্ত ছিল, সে লোক এই সময় গুপ্ত হতে পারে ভাই? এখনো সে গুপ্ত। এখন সে বলতেছে আমি জামাতের, বলতেছে আমি আওয়ামী লীগ, বিএনপির, আসলে তারা গুপ্ত আওয়ামী লীগ। যদি আমি বলি আপনি ফিরাবেন কি দিয়া? এই কথা তো লজিক্যাল কথা। তো এখন প্রমাণ তো করতে হবে। এখন কোশ্চেনটা হলো কি, এরা আসলে গুপ্ত হচ্ছে কেন? এরা আসলে গুপ্ত হতে চায় কেন? চায় এই কারণে তারা মনে করে যে ভাই আমার তো চাকরিটা রক্ষা করতে হবে। মাঝখানে একবার আওয়াজ উঠল ওটা যে 2018 নির্বাচনে যত ডিসি ছিল সবার চাকরি নাই, সব এসপি চাকরি চলে যাবে, এরকম কিন্তু আওয়াজ ছিল, ওএসডি করছিল, অনেকগুলোই করছিল। তো এখন কি হবে? এখন সবাই যাবে আমি তো ডিসি হবো না, ওই ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই আমার। যদি চাকরি চলে যাওয়ার পরে কি আসে না আসে কোনো তো ঠিক নাই। তো এখন এই যে জায়গাটা, যে যদি তারা জানতো যে আমাদের পেশাদারিত্বের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় প্রভাব আসবে না পরবর্তী সময়ে, আমরা আমরা প্রফেশনাল আমলা হিসেবে কাজ করতে পারবো বাকি জীবন, তাহলে কিন্তু সমস্যা হতো না। কিন্তু সমস্যাটা হয়েছে যে শেখ হাসিনার আমলে এটা শুরু হয়েছে 2001 সাল থেকে। মানে তারপরে শেখ হাসিনা এটাকে একদম একটা অসাধারণ পর্যায়ে নিয়ে গেছে সে, যে এই সময়ে তারা এটাকে এত দলীয়করণ করছে, এত রাজনীতিকরণ করছে, যে এখন এটা প্রতিদিন আগের দিনের চেয়ে খারাপ হচ্ছে, আগামীতেও খারাপ হবে। দেখেন ছোট ছোট পোলাপান ডিসি নিয়োগ দিছে, এই জন্য আজকে এক ছোট পোলাপান যে ওসি বলতে পারে যে এক এসআই আগুন দিয়ে পুরাই দিছি।